আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, রাজনীতিতে আসলে শেষ কথা বলে কিছু নেই। আর এই পুরনো এবং চিরন্তন প্রবাদটি ২০২৬ সালের আমাদের আজকের এই বাংলাদেশের প্রেক্ষাপটে যতটা নিখুঁতভাবে মিলে যাচ্ছে, অতীতের কোনো রাজনৈতিক ইতিহাসে বোধহয় এমনটা খুব কমই দেখা গেছে। আপনারা যদি গত কয়েক মাস ধরে জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরের দিকে একটু সতর্ক দৃষ্টি রাখেন, তবে খুব সহজেই কিন্তু বুঝতে পারবেন দৃশ্যপটের আড়ালে এমন কিছু ভূ রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে যা সাধারণ হিসাব নিকাশের, আমি মনে করি, একেবারেই বাইরে। একদিকে দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে তারেক রহমান বিশাল জনসমর্থন নিয়ে সরকার গঠন করে প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছেন। অন্যদিকে যে দলগুলোকে আমরা এতকাল কঠোর ভারত বিরোধী বলে জেনে এসেছি, তারা এখন দিল্লির সাথে রীতিমতো সখ্যতা করার প্রতিযোগিতায় মেতে উঠেছে। এই যে অভাবনীয় এবং প্রায় অবিশ্বাস্য রাজনৈতিক পালাবদল, এর পেছনের আসল রহস্যটা আসলে কি? দেশি বিদেশি গণমাধ্যমে প্রকাশিত সাম্প্রতিক কিছু সুনির্দিষ্ট তথ্য এবং পর্দার আড়ালের সেই অদৃশ্য চালগুলো যদি আমরা একসূত্রে গাঁথি, তাহলে যে চিত্রটি আসলে ফুটে ওঠে তা আক্ষরিক অর্থেই আপনাকে চমকে দেবে। আজ আমরা কোনো রাজনৈতিক দলের প্রতি অন্ধ আবেগ কিংবা বিদ্বেষের জায়গা থেকে নয়, বরঞ্চ একেবারে নির্মোহভাবে একজন রাজনৈতিক পর্যবেক্ষকের দৃষ্টিতে এই পুরো দাবার বোর্ডের একটা গভীর ময়নাতদন্ত করার চেষ্টা করব। দর্শক, শুরুতেই আসা যাক বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি এবং ভারতের মধ্যকার সম্পর্কের বর্তমান রসায়ন নিয়ে। একটা সময় ছিল যখন বাংলাদেশের রাজনীতিতে ভারতের যে কোনো নীতি বা আধিপত্যের কড়া সমালোচক হিসেবে সবার আগে শোনা যেত বিএনপির নাম। কিন্তু এখন সাম্প্রতিক সময়ে দ্য হিন্দু বা আল জাজিরার মতো আন্তর্জাতিক সারির গণমাধ্যমগুলোর প্রতিবেদন ঘাটলে আপনি রীতিমতো আমার মতোই বেশ অবাক হবেন। সেখানে অত্যন্ত সুস্পষ্টভাবে বলা হচ্ছে বিএনপি এখন ভারতের সাথে একটি ভারসাম্যপূর্ণ এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্কের দিকে খুব দ্রুত গতিতে এগুচ্ছে। দলটির শীর্ষ নেতারা, যারা একসময় দিল্লির কড়া সমালোচনা করতেন, তারা এখন প্রকাশ্যে ভারত বিরোধী যে কোনো উস্কানিমূলক বা আক্রমণাত্মক কথা বলা থেকে নিজেদেরকে অত্যন্ত সুকৌশলে বিরত রাখছেন। এমনকি তাদের দলের নেতাকর্মীদেরও বিরত রাখাচ্ছেন। সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা পরিষ্কার ভাষায় কিন্তু একটি কথা জানিয়ে দিয়েছেন। সেটি হচ্ছে, তারা অতীতের ভুল বুঝাবুঝির বোঝা ঝেড়ে ফেলে দিল্লির সাথে সম্পূর্ণ নতুন এবং ইতিবাচক একটি অধ্যায় শুরু করতে চান। কিন্তু সাধারণ মানুষের মনে যে প্রশ্নটি সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে তা হলো, এই জাদুকরী পরিবর্তনের শুরুটা ঠিক কোথায় এবং কিভাবে হলো? আপনারা নিশ্চয়ই ভুলে যাননি, গত বছর যখন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করলেন, তখন পুরো প্রটোকল এবং প্রচলিত কূটনৈতিক রীতিনীতি ভেঙে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সরাসরি কিন্তু ঢাকায় উঠে এসেছিলেন। একজন সদ্যপ্রয়াত বিরোধী নেত্রীর জানাজায় ভারতের মতো একটি শক্তিশালী প্রতিবেশী দেশের পররাষ্ট্রমন্ত্রীর এই আকস্মিক এবং অপ্রত্যাশিত উপস্থিতি কিন্তু নিছক কোনো সাধারণ শোক প্রস্তাব বা কূটনৈতিক শিষ্টাচার ছিল না। দেখুন, বিশ্লেষকদের মতে সেটি ছিল মূলত দিল্লির তরফ থেকে তারেক রহমানের প্রতি একটি অত্যন্ত শক্তিশালী এবং প্রচ্ছন্ন গ্রিন সিগন্যাল কিংবা সবুজ সংকেত। অনেকে কিন্তু এখন জোর গলায় মনে করছেন বা বলছেন, ভারতের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা রয়ের সাথে পর্দার আড়ালে বিএনপির যে নীরব বোঝাপড়াটি তৈরি হয়েছিল, জয়শঙ্করের সেই ঢাকা সফর ছিল তারই একটি চূড়ান্ত এবং দৃশ্যমান প্রমাণ। আর ঠিক সেই আস্থার উপর ভর করেই আজ তারেক রহমান অত্যন্ত মসৃণভাবে সরকার গঠন করতে পেরেছেন, যেখানে পুরনো সেই তিক্ততা এবং বৈরিতা ভুলে গিয়ে দুই পক্ষই এখন এক নতুন বন্ধুত্বের সুতোয় বাধা পড়ছে। এবার সে সবচেয়ে চাঞ্চল্যকর এবং সাম্প্রতিক একটি ঘটনায়, যা নিয়ে গত কয়েকদিন ধরে
দেশের পত্রিকা এবং টেলিভিশন চ্যানেলগুলো রীতিমতো তুলপাড় চালাচ্ছে। আপনারা যারা নিয়মিত খবরের কাগজের পাতা উল্টান তারা অবশ্যই খেয়াল করেছেন, বিগত অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের পুরোটা সময় জুড়ে বাংলাদেশ জামাতে ইসলামী এবং এনসিপির মতো দলগুলো কতটা কঠোর এবং অনড়ভাবে দিল্লি বিরোধী অবস্থানে ছিল। তাদের প্রতিটি রাজনৈতিক বয়ান এবং বক্তৃতায় ছিল ভারতের আধিপত্যবাদের কড়া সমালোচনা। কিন্তু গত কয়েকদিনের সংবাদ মাধ্যমের খবর এই পুরো রাজনৈতিক হিসাব নিকাশ কিন্তু একেবারে উল্টে দিয়েছে। কিভাবে উল্টে দিয়েছে? দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলো অত্যন্ত গুরুত্বের সাথে একটি খবর কিন্তু প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে জামাতের আমির শফিকুর রহমান কূটনৈতিকদের সম্মানে যে বিশাল ইফতারের আয়োজন করেছিলেন, সেখানে অন্যান্য পশ্চিমা দেশের রাষ্ট্রদূতের পাশাপাশি একেবারে সামনের সারিতে উপস্থিত ছিলেন খুদ ভারতের হাই কমিশনার প্রণয় বর্মা। জামাত আমির তার বক্তব্যে এখানে খুব স্পষ্ট করে বিশ্ব সম্প্রদায়ের সাথে, বিশেষ করে প্রতিবেশী দেশের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ার একটি গুরুত্বপূর্ণ বার্তাও কিন্তু দিয়েছেন। কিন্তু এখানেই শেষ নয়, চমকের আরো অনেক কিছু বাকি আছে। ওই একই দিনে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ভারতীয় হাই কমিশন আয়োজিত ইফতার মাহফিলেও কিন্তু আমরা দেখলাম এক অভাবনীয় দৃশ্য। সেখানে জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের প্রভাবশালী নেতারা সশরীরে অংশ নিয়েছেন এবং আমরা দেখেছি বিভিন্ন ফুটেজে তারা ব্যাপক খুশ গল্পে কিন্তু মেতে উঠেছেন। কিন্তু নির্বাচনের পূর্ব পর্যন্ত এরকম পরিস্থিতি কিন্তু ছিল না। আবার অনেকেই কিন্তু বিভিন্নভাবে বলেছেন যে আমেরিকা জামাতের পক্ষ নিয়ে জামাতকে ক্ষমতায় আনার চেষ্টা করছিল। কিন্তু বাস্তবতা কি দাঁড়ালো? বাস্তবতা দাঁড়ালো এইসব ভুয়া খবরের কোনো ভিত্তি নেই এবং এর যে ফলাফল সেটি আমরা দেখেছি জাতীয় সংসদ নির্বাচনে। সুতরাং এখানে কিন্তু ভারতের যে ট্রাম্প কার্ড, সেই ট্রাম্প কার্ড কিন্তু তারা ব্যবহার করেছে এবং বলা চলে ভারতের হাতের মুঠোয় আবারও বর্তমান সময়ে বাংলাদেশ যে গণতান্ত্রিক পরিবেশ কিংবা বাংলাদেশের যে সরকার ব্যবস্থা, রাষ্ট্রযন্ত্র, সেটি অনেকটাই চলে যাওয়ার উপক্রম। এবার একটু গভীর দৃষ্টিতে চিন্তা করে দেখুন তো, যে দলটির রাজনীতির মূল ভিত্তি একসময় আবর্তিত হতো ভারত বিরোধিতার চরম মেরুতে দাঁড়িয়ে, সেই দল এখন দিল্লির সাথে এমন এক উষ্ণ সম্পর্ক গড়ার প্রকাশ্য মহড়া দিচ্ছে। এর পাশাপাশি এনসিপির মতো দলগুলোর সাথেও ভারতের বর্তমান নীতি নির্ধারকদের অত্যন্ত নিবিড় যোগাযোগের খবর কিন্তু প্রতিনিয়ত পত্রিকার পাতায় উঠে আসছে, আমরা সেগুলো দেখতে পাচ্ছি। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, হঠাৎ করে কেন এই রদবদল? উত্তরটা কিন্তু খুব একটা জটিল নয়। এই দলগুলো এখন সময়ের পরিবর্তনের হাওয়া এবং ভূ রাজনীতির আসল খেলাটা খুব ভালোভাবে বুঝতে পেরেছে। তারা এখন হাড়ে হাড়ে অনুভব করছে যে দক্ষিণ এশিয়ার এই অত্যন্ত স্পর্শকাতর ভূ রাজনৈতিক বলয়ে যদি টিকে থাকতে হয় কিংবা ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার কোনো সিঁড়ি তৈরি করতে হয়, তাহলে দিল্লিকে চিরস্থায়ী শত্রু বানিয়ে রাখাটা চরম বোকামি ছাড়া আর কিছুই নয়। তাই কঠোর এবং একগুঁয়ে অবস্থান থেকে সরে এসে তারা এখন অত্যন্ত সুকৌশলে ভারতের সেই একই ছাতার নিচে ভিড়তে চাইছে, যে ছাতার নিচে একসময় শুধুমাত্র আওয়ামী লীগকেই দেখা যেত। তবে দর্শক, রাজনীতির এই পুরো গল্পের সবচেয়ে আকর্ষণীয়, বুদ্ধিদীপ্ত এবং রহস্যময় চরিত্রটি কিন্তু এখন আর ঢাকায় নেই, তিনি অবস্থান করছেন দিল্লিতে। হ্যাঁ, আমি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথাই বলছি। আপাত দৃষ্টিতে সাধারণ মানুষের কাছে মনে হতে পারে যে তিনি ক্ষমতার মূল কেন্দ্রবিন্দুতে থেকে যুজন যুজন দূরে ছিটকে পড়েছেন, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের অত্যন্ত তীক্ষ্ণ পর্যবেক্ষণ বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। বাংলাদেশের এই মুহূর্তে রাজনীতির যে অদ্ভুত মেরুকরণ আমরা দেখছি, তার মূল চাবিটা নাকি এখনো অত্যন্ত শক্তভাবে তারই হাতে ধরা। একটু তলিয়ে ভাবলেই এই দাবির পেছনের সত্যতা অনেকটা পরিষ্কার হয়ে উঠবে। সুপ্রিয় দর্শক, একটু ভালো করে লক্ষ্য করে দেখুন,
হঠাৎ করে কেন দেশের প্রতিটি বড় রাজনৈতিক দল, হোক সেটা বিএনপি, জামাত বা এনসিপি, সবাই কেন দিল্লির গুডবুকে বা শূন্যজোরে থাকার জন্য এতটা মরিয়া হয়ে উঠছে? এর নেপথ্যে অত্যন্ত সত্তরপণে কাজ করছে শেখ হাসিনার এক সুদূর প্রসারী এবং বলতে গেলে মাস্টার স্ট্রোক একটি কৌশল। তিনি অত্যন্ত ঝানু একজন রাজনীতিক হিসাবে খুব ভালো করেই কিন্তু জানেন, বাংলাদেশের রাজনীতি থেকে যদি কোনোভাবে ভারত বিরোধিতা নামক এই ট্রাম্প কার্ডটি চিরতরে ভূতা করে দেয়া যায়, তবে সেটা দিন শেষে তার এবং আওয়ামী লীগের জন্যই সবচেয়ে বড় রাজনৈতিক বিজয় বয়ে আনবে। দর্শক দেখুন, যখন বিএনপি কিংবা জামাত ভারতের সাথে সুসম্পর্ক রাখার প্রতিযোগিতায় নিজেদের সঁপে দেবে, তখন কিন্তু স্বাভাবিকভাবেই তারা আর দিল্লির উপর কোনো বড় ধরনের চাপ প্রয়োগ করতে পারবে না। বিশেষ করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার যে জোর দাবি সাধারণ মানুষের তরফ থেকে ছিল বা অন্তর্বর্তীকালীন সরকারের ছিল, সেই দাবিটি তখন ধীরে ধীরে ধামাচাপা পড়ে যাবে। ভারতীয় গণমাধ্যমগুলোতেও বারবার হাসিনা এক্সট্রাডিশন বা তাকে ফিরিয়ে দেওয়ার আইনি ও রাজনৈতিক অস্বস্তির কথা উঠে আসছে। ভারত সরকার কিন্তু খুব ভালো করেই জানে যে বাংলাদেশের বর্তমান শাসক গোষ্ঠী যদি কোনোভাবে তাদের উপর নির্ভরশীল থাকে, তবে হাসিনাকে ফিরিয়ে দেওয়ার কোনো বাস্তব চাপ তাদের উপর আসবে না। আর শেখ হাসিনা ঠিক এই জায়গাটিতেই সবচেয়ে বড় সুযোগটি নিচ্ছেন। তিনি মূলত সবকটি দলকে ভারতের কাছাকাছি এনে একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দিয়েছেন, যেখানে ভারত বিরোধিতার কোনো জায়গায় আর অবশিষ্ট নেই। এর পাশাপাশি এই মাস্টার প্ল্যানের ভেতরে লুকিয়ে রয়েছে শেখ হাসিনার আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চূড়ান্ত লক্ষ্য। আর সেই চূড়ান্ত এবং গুরুত্বপূর্ণ লক্ষ্যটি হলো আন্তর্জাতিক লবিং এর সর্বোচ্চ ব্যবহার। যখন তিনি পশ্চিমা বিশ্ব, আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নকে এই বাস্তবতা বোঝাতে সক্ষম হবেন যে বাংলাদেশের বর্তমান শাসকরা ঠিক সেই একই ভূ রাজনৈতিক মেরুতে অবস্থান করছে যেখানে তিনি নিজে ছিলেন, তখন আন্তর্জাতিক কূটনীতির পুরো দৃশ্যপটটাই কিন্তু পাল্টে যাবে। এবং তার যুক্তিটা অত্যন্ত সোজা। সব দলই যদি ভারতের আশীর্বাদ পুষ্ট হয় এবং একই নীতিতে দেশ চালায়, তবে কেন শুধুমাত্র আওয়ামী লীগের উপর রাজনৈতিক নিষেধাজ্ঞা বা খড়গ ঝুলিয়ে রাখা হবে? দেখুন, ইনক্লুসিভ ডেমোক্রেসি বা অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের একটি সুন্দর মূলক তৈরি করে তিনি মূলত আন্তর্জাতিক লবিস্টদের ব্যবহার করে তার দলের উপর থেকে যাবতীয় নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার একটি মসৃণ পথ বর্তমান সময়ে দিল্লিতে বসে খোঁজার চেষ্টা করছেন। এবং তিনি বিশ্ব দরবারে এটা প্রমাণ করতে চাইছেন যে আওয়ামী লীগকে বাইরে রেখে বাংলাদেশের রাজনীতি কোনোভাবেই স্বয়ংসম্পূর্ণ হতে পারে না। আর একবার যদি আন্তর্জাতিক সেই প্রচণ্ড চাপ এবং ভারতের প্রচ্ছন্ন সহায়তায় আইনি ও রাজনৈতিক বাধাগুলো সরে যায়, তবে তার নিজের দেশে সসম্মানে এবং বীর দর্পে প্রত্যাবর্তন করাটা কেবলই সময়ের ব্যাপার হয়ে দাঁড়াতে পারে। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি যা দাঁড়াচ্ছে, তাতে এটা অত্যন্ত দিনের আলোর মতোই পরিষ্কার। আমরা সাধারণ মানুষ বাইরে থেকে রাজনীতির যে স্বাভাবিক বা সরল পট পরিবর্তন দেখছি, ভেতরের গল্পটা কিন্তু তার চেয়ে হাজার গুণ বেশি জটিল এবং সুবিন্যস্ত। বিএনপি হয়তো এখন আত্মতুষ্টিতে ভুগছে এই ভেবে যে তারা ভারতের শক্ত সমর্থন নিয়ে নিজেদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করছে। জামাত হয়তো ভাবছে তারা নতুন করে দেশি বিদেশি গ্রহণযোগ্যতা পাচ্ছে। দেখুন সুপ্রিয় দর্শক, এখন অনেকের মনে কিন্তু প্রশ্ন জাগতে পারে যে প্রকৃতপক্ষে বিএনপি কিংবা জামাত তারা ভারতের সাথে সুসম্পর্ক করছে তাদের নিজেদের স্বার্থ, হয়তোবা বাংলাদেশের স্বার্থ অথবা ভারতের স্বার্থ অথবা উভয়ের স্বার্থের জন্য। তাহলে এখানে আওয়ামী লীগের স্বার্থ আসলে কোথায় জড়িত? দেখুন, আওয়ামী লীগের এখানে কোনো স্বার্থ জড়িত নেই। আওয়ামী লীগের স্বার্থ জড়িয়ে আছে একমাত্র তাদের একটিমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্যে, এবং সেই লক্ষ্য আর উদ্দেশ্যটি হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে পুনরায়
তাদের যে অবস্থান সেই অবস্থান ফিরে পাওয়া। এর জন্য তারা আন্তর্জাতিক যত লবিং রয়েছে সব লবিং ব্যবহার করে ভারতের মাধ্যমে কিন্তু এই দাবার চালগুলো চালছে। এবং ইতিমধ্যে কিন্তু বলা যায় এই যে বাংলাদেশের বর্তমান রাজনীতির দৃশ্যপট, সেই দৃশ্যপটগুলো থেকে ভারত এবং শেখ হাসিনার যে আন্তর্জাতিক লবিং সেটা কিন্তু সফল। কারণ শেখ হাসিনার যে মাস্টার স্ট্রোক এখানে ছিল, যে প্রত্যেকটি রাজনৈতিক দলকে দক্ষিণ এশিয়ার যে বৃহৎ শক্তি ভারত তার বলয়ে নিয়ে আসা, সেটি কিন্তু তিনি পর্দার আড়ালে থেকে করতে পেরেছেন। সেই হিসাবে তাদের যে রাজনীতিতে ফেরার স্বার্থ বা তাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটি কিন্তু এখন অল্প একটু দূরে। আর সেই অল্প দূরত্ব কিন্তু হয়তোবা অল্প কিছুদিনের মধ্যেই ঘুচে যেতে পারে। এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে, বা আমরা যারা বিচার বিশ্লেষণ করে থাকি তাদের বিচার বিশ্লেষণে উঠে আসে যে আমেরিকা এখানে একটি বড় দাপট খাটাচ্ছে, বিশেষ করে সাম্প্রতিক অন্তর্বর্তীকালীন সরকারের কিছু চুক্তি এবং পরবর্তীতে সেই চুক্তি নিয়ে বিএনপি জামাতের বিরোধ এবং বিএনপির আমেরিকার রাষ্ট্রদূতের সাথে বৈঠকের পর সেই চুক্তিতে রাজি হওয়া, এই সব মিলিয়ে আমেরিকার একটি প্রভাব রয়েছে। কিন্তু দেখুন বর্তমান সময়ে যে যুদ্ধ অবস্থা চলছে ইরান, আমেরিকা, ইসরায়েল কিংবা মধ্যপ্রাচ্য, সেখানে কিন্তু আমরা স্পষ্টভাবে লক্ষ্য করছি ভারত অনেকটাই নীরব ভূমিকা পালন করছে। অথবা পর্দার আড়াল থেকে যদি লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে যে ভারত এখানে পর্দার আড়াল থেকে ইরানকে বন্ধু হিসাবে গ্রহণ করে নিয়েছে, বা ইরানের পক্ষে তারা একটি মৌন সম্মতি জানিয়ে দিয়েছে। তারা আমেরিকার পক্ষে কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের বয়ান সরকারি দাপ্তরিকভাবে পেশ করেনি। সুতরাং এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে আমেরিকার সাথে ভারতের স্পষ্টত একটি দ্বন্দ্ব রয়েছে। কিছুদিন পূর্বেও কিন্তু আমরা দেখেছি শুল্ক চুক্তি নিয়ে, সামরিক চুক্তি নিয়ে, অস্ত্র চুক্তি নিয়ে আমেরিকার সাথে কিন্তু ভারতের একটি দর কষাকষি হয়েছে, এবং এখন পর্যন্ত কিন্তু সেটির সুষ্ঠু সেটেলমেন্ট হয়নি। এই যে ইন্দো প্যাসিফিক অঞ্চলটি রয়েছে, ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিয়ন্ত্রণ পাবার জন্য আমেরিকা কিন্তু মরিয়া হয়ে আছে। এখন এই যে যুদ্ধ অবস্থা, এই যুদ্ধ অবস্থায় কিন্তু বিশ্বের প্রতিটি দেশ আক্রান্ত হলেও ভারত কিন্তু এখন পর্যন্ত আক্রান্ত হয়নি। এমনকি ভারতের উপসাগরীয় যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলেও কিন্তু কোনো ধরনের হামলা হয়নি। তার মানে স্পষ্টত বোঝা যায় যে ভারত তাদের নিজস্ব নিরাপত্তা নিয়ে সব থেকে বেশি চিন্তিত। অর্থাৎ এই ইন্দো প্যাসিফিক জোন কোনোভাবেই কিন্তু তারা চাচ্ছে না আমেরিকার হাতে চলে যাক। বরঞ্চ এখানে চীনের সাথে বা রাশিয়ার সাথে তারা যদি পার্টনারশিপ যেভাবে পূর্বে ছিল, তাদের যে একটি সামিট ছিল, সেই সামিটের মতো করে যদি তাদের মধ্যে নিয়ন্ত্রণ রাখতে পারে, তাহলে এখানে আমেরিকার আধিপত্য কখনোই আসবে না। অতএব যারা বলছেন বা দাবি করছেন আমেরিকার প্রসঙ্গ, আমি এখানে বলবো ভারত কখনোই কিন্তু তাদের নিজেদের স্বার্থ বলি দিয়ে আমেরিকাকে এই জায়গায় পুশিন করবে না। এবং আমেরিকা কোথায় পুশিন করতে চায়? আমেরিকা পুশিন করতে চায় বাংলাদেশের সেন্ট মার্টিনে। সুতরাং ভারত কিংবা চীনের প্রসঙ্গ আমি টেনে আনছি না, ভারতের প্রসঙ্গ নিয়ে যেহেতু কথা বলছি, ভারত কখনোই কিন্তু আমেরিকাকে এখানে সরাসরি অথবা পর্দার আড়াল থেকে পুশিন করতে দিবে না। যার কারণে ভারত বর্তমান সময়ে এই যে তাদের নিজস্ব বলয়, সেই বলয়টি শক্ত এবং মজবুত করার জন্য কাজ করে যাচ্ছে। এবং সেই বলয়টিকে শক্ত এবং মজবুত করার জন্য ভারতের যে কূটনৈতিক বুদ্ধারা রয়েছেন তারা কিন্তু সার্বক্ষণিকভাবে শেখ হাসিনার দীর্ঘ 15 বছরের যে শাসন আমলের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে পরামর্শ নিচ্ছেন। এমনটি কিন্তু ভারতীয় বিভিন্ন গোয়েন্দা সূত্র কিংবা তথ্য উপাত্তের মাধ্যমে উঠে এসেছে। সেই হিসাবে এই যে মূল চাবিকাঠি, এই মূল চাবিকাঠিটা কিন্তু এখন পর্যন্ত শেখ হাসিনার হাতেই রয়েছে। এবং দিল্লিতে বসে শেখ হাসিনা এখন পর্যন্ত উনার দেশে ফেরা, আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা এবং এই যে উনার পরবর্তীতে রাজনীতির মাঠে প্রবেশ করে পুনরায় ক্ষমতায় যাওয়ার যে একটি প্রচেষ্টা, সেটি কিন্তু খুব ভালোভাবেই চালিয়ে যাচ্ছেন। এটি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের জন্য একটি বিশাল বড় অর্জন।
এই পুরো দাবা খেলার গুটিগুলো আসলে এমনভাবে এবং এত নিপুণভাবে সাজানো হয়েছে, যার চূড়ান্ত এবং আসল সুফল হয়তো গড়ে তুলতে চাইছেন অন্য কেউ। আমি যেমনটি বললাম, যিনি বসে আছেন সীমান্তের ওপারে। সামনের দিনগুলো বাংলাদেশের রাজনীতির জন্য যে কতটা রোমাঞ্চকর এবং নাটকীয় হতে চলেছে, তার আজ আমরা এখনই কিন্তু পত্রিকার পাতা থেকে বিভিন্নভাবে পাচ্ছি। দিল্লি, ঢাকা আর পশ্চিমা আন্তর্জাতিক মহলের এই ত্রিমুখী এবং জটিল স্নায়ুযুদ্ধের শেষ হাসিটা আসলে কে হাসবে, তা দেখার জন্য আমাদের হয়তো আরো কিছুটা সময় অথবা কিছুটা মাস অপেক্ষা করতে হতে পারে। দর্শক, গণমাধ্যমের পাতা থেকে উঠে আসা এই নিখাত তথ্যগুলো এবং পর্দার আড়ালের এই শ্বাসরুদ্ধকর সমীকরণগুলো নিয়ে আপনাদের নিজেদের বিশ্লেষণ আসলে কি বলে? আপনারা কি সত্যিই মনে করেন বাংলাদেশের রাজনীতি থেকে ভারত বিরোধিতার সেই চিরচেনা রূপটি চিরতরে হারিয়ে যাচ্ছে, নাকি এর ভেতরেও লুকিয়ে আছে নতুন কোনো রাজনৈতিক ঝড়? আপনার সুচিন্তিত এবং যৌক্তিক মতামত কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন, কারণ আপনাদের এই বস্তুনিষ্ঠ ভাবনাই আমাদের এই রাজনৈতিক আলোচনার মূল শক্তি এবং প্রেরণা। এখনকার মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।